আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহেরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ট্রাম্পকে জানিয়ে গাজায় ইসরায়েলের বিমান হামলায় নারী শিশু সহ 4 শতাধিক ফিলিস্তিনি নিহত, জাতিসংঘ সহ বিশ্ব নেতাদের নিন্দা। যমুনা নদীর ওপর দেশের দীর্ঘতম স্বতন্ত্র রেলওয়ে সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন, মাত্র 3 মিনিটে নদী পার হওয়ার দিন শুরু। শেখ হাসিনা সহ পরিবারের ব্যাংকে থাকা হাজার কোটি টাকা জব্দ, অর্থ পাচারের অভিযোগে নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। বরগুনায় ধর্ষণের শিকার শিশুকে নিরাপত্তা দিতে হাইকোর্টের নির্দেশ, মাগুরার ঘটনায় মৃত শিশুর বড় বোনকে সুরক্ষা দেওয়ার আদেশ। সব মিলিয়ে দেশের অর্থনীতির উন্নতি হয়েছে বলে অর্থ উপদেষ্টার মন্তব্য, এলডিসি থেকে উত্তরণ হলে দেশের গৌরব আরও বাড়বে আশা। এবং জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বে থাকা ছাত্রদের আরেকটি রাজনৈতিক দল আসছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ বিভিন্ন দাবিতে কাজ করার ঘোষণা। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। সাঁতারের ভবিষ্যৎ নিয়ে স্বাধীনতা পদকে ভূষিত সাঁতারু মোশাররফ হোসেন খানের স্বপ্নের খবর। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod. Salam Steel Thermex. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, এতে নারী শিশুসহ 4 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর নির্দেশে এই হামলা চালানো হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, হামলার আগে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছেন নেতানিয়াহু। হামাস বলছে, দ্বিতীয় দফা যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে দিতে অবরুদ্ধ বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েল হামলা চালিয়েছে। এই হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ সহ বিশ্ব নেতারা। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। গত 19 জানুয়ারি গাজায় প্রথম দফার যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপে পরিণত গাজায় নিজ বাড়িতে ফিরতে শুরু করে। এরই মধ্যে দ্বিতীয় দফার যুদ্ধবিরতির আলোচনাও চলছিল। তবে সবকিছু উপেক্ষা করে অবরুদ্ধ গাজায় হামলা চালায় ইসরায়েল। এতে নারী শিশুসহ 4 শতাধিক নিহত ও 6 শতাধিক আহত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতি বাড়ানো ও জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনার অগ্রগতি না হওয়ায় এই হামলার নির্দেশনা দেওয়া হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, হামলার আগে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে, মূলত হামাসকে লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়েছে। তবে হামাস বলছে, যুদ্ধবিরতি বাতিল করতেই অবরুদ্ধ ও অনিরাপদ বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েল হামলা চালিয়েছে। রাতভর চালানো হামলায় বেসামরিক নাগরিকদের সঙ্গে গাজার সরকারি গণপূর্ত বিভাগের প্রধান ইমাম আল দালিস, বিচার মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি আহমেদ আল হাত্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মাহমুদ আবু ওয়াতফা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবার মহাপরিচালক বাহাজাত আবু সুলতান নিহত হয়েছেন। যুদ্ধবিরতি লঙ্ঘন ও রমজান মাসে ইসরায়েলের এমন হামলার প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া, চীন, অস্ট্রেলিয়া, বেলজিয়াম ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। হামলার নিন্দা জানিয়ে উভয় পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা। সুব্রত গাইন, চ্যানেল আই। দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আজ। উদ্বোধনী ট্রেনটি মাত্র 3 মিনিটে সেতু পার হয়ে সিরাজগঞ্জের সয়দাবাদে পৌঁছেছে। নতুন সেতুতে ট্রেন চলাচলের সময় কমবে এবং উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ আরও দ্রুত হবে। আল মুকসিদের রিপোর্ট। যমুনা নদীর ওপর দেশের দীর্ঘতম রেল সেতু। অনেকদিন ধরেই এটি চালুর অপেক্ষায় ছিলেন যমুনার দুপারের মানুষ। উদ্বোধনী দিনে ট্রেনটি সেতু পার করতে সময় নিয়েছে মাত্র 3 মিনিট।
নতুন রেল সেতুটি 4.8 কিলোমিটার দীর্ঘ এবং এতে 2টি লাইন রয়েছে। সেতুর মাধ্যমে ট্রেন চলাচলের সময় কমবে এবং যাতায়াত আরও সহজ হবে। পূর্ব প্রান্তে ইব্রাহিমাবাদ স্টেশন থেকে দুপুর 12টা 6 মিনিটে ট্রেন যাত্রা শুরু করে এবং 12টা 12 মিনিটে সেতুতে ওঠে। মাত্র 3 মিনিটে সেতু পার হয়ে 12টা 21 মিনিটে সয়দাবাদ স্টেশনে পৌঁছায়। এর ফলে উত্তর পশ্চিমাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ আরও দ্রুততর হবে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে, আবার একই অর্থে ঢাকা থেকে উত্তরবঙ্গে আমাদের রেল যোগাযোগের ক্ষেত্রে একটা নতুন দ্বার উন্মোচিত হলো এবং এই সুবিধা আমরা রেলের আয়বদ্ধর কাজেও আসলে ব্যবহৃত হবে। কারণ আপনারা জানেন যে এখান দিয়ে কোনো কন্টেনার ট্রেন বা ফ্রেট ট্রেন বা গুডস ট্রেন বা কোনো ভারী কনসাইনমেন্ট কিন্তু আমরা পরিবহন করতে পারতাম না যমুনা বহুমুখী সেতুর যে রেল লিঙ্ক দিয়ে। কিন্তু এখন এই রেল ব্রিজটি উদ্বোধন হওয়ার জন্য আমরা সব রকমের ফ্রেট ট্রেন, কন্টেনার ট্রেন কিন্তু আমরা এখান দিয়ে যাতায়াত করতে পারবো। 1998 সালে যমুনা সড়ক সেতুর ওপর রেল ট্র্যাক যুক্ত করা হয়। তবে 2006 সালে সেতুর ফাটল দেখা দিলে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ আরোপ করা হয়। নতুন রেল সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় 2016 সালে। আল মুকসিদ, চ্যানেল আই। এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনা সহ তার পরিবারের ব্যাংকে থাকা 1000 কোটি টাকা জব্দ করেছে দুদক। দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার শেখ পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট 31টি অ্যাকাউন্টে থাকা প্রায় 400 কোটি টাকা জব্দের আদেশ দিয়েছেন আদালত। ক্রিকেট বোর্ডে অর্থ লুটপাট ও হুন্ডির মাধ্যমে পাচারের অভিযোগে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। রোকসানা আমিনের রিপোর্ট। শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন রেহানা ও তাদের পরিবারের সদস্য ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের 31টি অ্যাকাউন্টের 394 কোটি 60 লাখ টাকা জব্দ করতে দুদকের করা আবেদন মঞ্জুর করেন আদালত। এর আগে গত 11 মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও ছোট বোন শেখ হাসিনা ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট 124টি ব্যাংক হিসাব জব্দ ও সুধা সদন সহ তার পরিবারের সদস্যদের নামে থাকা আরও কিছু সম্পত্তি ক্রোকের আদেশ দেন আদালত। আদালতের আদেশ নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক। 31টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। উক্ত ব্যাংক অ্যাকাউন্টগুলোতে 394 কোটি 60,72,000 টাকা অবরুদ্ধ করার আদেশ বিজ্ঞ আদালত থেকে পাওয়া গেছে। ফ্রিজ হওয়া অ্যাকাউন্টের মধ্যে উত্তরা ব্যাংক পিএলসি 1টি, অগ্রণী ব্যাংক পিএলসি 9টি, ইস্টার্ন ব্যাংক লিমিটেড 1টি, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক 3টি, যমুনা ব্যাংকে 1টি, জনতা ব্যাংকে 1টি, মেঘনা ব্যাংকে 2টি, মধুমতি ব্যাংকে 2টি, ন্যাশনাল ব্যাংকে 2টি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে 3টি, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসিতে 2টি, ট্রাস্ট ব্যাংকে 2টি ও ইউসিবিতে আছে 3টি অ্যাকাউন্ট। এছাড়া ক্রিকেট বোর্ডের শত শত কোটি টাকা আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে পাচার সহ নানা অনিয়মের অভিযোগ আমলে নিয়ে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। জনাব নাজমুল হাসান পাপন বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত জামাত ও অন্যান্য কর্মকর্তাদের যোগ সাজসে হুন্ডির মাধ্যমে বিদেশি অর্থ পাচারের অভিযোগে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করা হয়েছে। 19 কোটি টাকা সন্দেহজনক লেনদেন ও 3 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে মুন্সিগঞ্জের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাস দম্পতির বিরুদ্ধে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। বরগুনায় 14 বছরের শিশু ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীকে নিরাপত্তা দিতে ওই জেলার ডিসি ও এসপিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একসাথে ভুক্তভোগীর নাম ও ছবি কেউ যাতে প্রকাশ না করে সে বিষয়ে গণসচেতনতা বাড়াতে তথ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের বলেছেন আদালত। এক রিট আবেদনের শুনানি শেষে ওই আদেশ দেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ। অপর এক আবেদনের পরিপ্রেক্ষিতে মাগুরায় ধর্ষণের ঘটনায় মৃত শিশুর বড় বোনকে নিরাপত্তা দিতেও ডিসি ও এসপিকে নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবী হামিদুল মেজবাহ জানিয়েছেন, শিশুদের নাম ঠিকানা প্রকাশ নিয়ে একটি গাইডলাইন দিয়ে দেবেন হাইকোর্ট। আমাদেরকে বলেছেন যে আপনারা একটা গাইডলাইন অথবা স্টেপের মতো জমা দেন, যেইটার মাধ্যমে আমরা স্পেসিফিকলি সরকারকে বলতে চাই যে 14 ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে 14 ধারা, যেটার মধ্যে আছে যে শিশুদের কোনো চিহ্নিতকরণ অথবা তাদের আইডেন্টিফিকেশন কোনো ইনফরমেশন যাতে মিডিয়ার মাধ্যমে প্রকাশ না হয়, সেই ব্যাপারে যাতে ম্যাস অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায়।
অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছে গণ অধিকার পরিষদ। আগামী 15 দিনের মধ্যে তারা পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের হুমকি দেন দলটির নেতারা। দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান সাধারণ সম্পাদক রাশেদ খান। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর গণহত্যা চালানোর দায়ে দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধেরও দাবি জানান তারা। এছাড়াও সরকারের বিভিন্ন দপ্তরে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তাদের নিয়োগ বাতিলেরও দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের সহ সভাপতি ফারুক হাসান সহ অন্যরা এই সময় উপস্থিত ছিলেন। সকল রাজনৈতিক দলগুলোকে ডেকে জাতীয় সংলাপ আহ্বানের মাধ্যমে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি 3টি নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে, শুধু বিতর্ক না, স্পষ্ট প্রমাণ রয়েছে এই 3টি নির্বাচন অবৈধ নির্বাচন। সুতরাং 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচনকে অবশ্যই হাইকোর্টের মাধ্যমে অবশ্যই অবৈধ ঘোষণা করতে হবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হলে দেশের গৌরব বাড়বে। ক্রয় এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। অর্থ উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতি নিয়ে আশাহত হওয়ার কিছু নেই, সব মিলিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড যে মন্তব্য করেছেন তাতে অর্থনীতিতে প্রভাব পড়বে না বলেও জানান তিনি। বৈঠকে 50,000 মেট্রিক টন বাসমতি চাল, 10,000 মেট্রিক টন মসুর ডাল, 11 লাখ লিটার রাইস ব্র্যান্ড তেল এবং 2 কার্গো এলএনজি কেনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। আমরা যাই বলি, বাংলাদেশের পারফরমেন্স তো ওভারঅল সন্তোষজনক। অনেক কিছু ভুল ত্রুটি আছে তার মধ্যে। ইউএন রিপোর্টের আমাকে বলেছে যে তোমরা যদি করো অন্য একটু সাহস পাবে, আর আমাদেরও কিন্তু একটু গৌরবটা বাড়বে। হয়তো কিছু কিছু জিনিস প্রিপারেশন লাগবে, তারপরে ইট হ্যাজ বিন, আমরা প্রিপারেশন যাচ্ছি, 2026-এর দিকে যাচ্ছি। যদি মনে করি ইনসারমাউন্টেবল কোনো কিছু সমস্যা একেবারে সমাধান করা যাবে না বা যাওয়ার পর আরো প্রকট হবে, তখন আমরা হয়তো বাংলাদেশিদের জন্য উমরা ভিসা বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সচিবালয়ে সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা জানান, ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত তাকে বিষয়টি নিশ্চিত করেছেন। হজ এজেন্সিজ অব বাংলাদেশ হাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিসা দেয়া হচ্ছে, তবে সংখ্যায় খুবই কম। 100 জনে 1-2জনকে ভিসা দেয়া হচ্ছে। রমজান মাসে কোটা পূরণ হয়ে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে বলে জানানো হয়। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মাজারে হামলা হচ্ছে, ধর্মীয় মব হিসেবে সরকার সজাগ আছে। হিজবুত তাহরির সদস্য সহ অন্যদের দমনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ধর্ম উপদেষ্টা। বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করা হয়নি। এক্ষেত্রে তিনি বাংলাদেশের হজ ওমরা এজেন্সির প্রতিনিধিদেরকে ওমরা যাত্রীদের হোটেল বুকিং, রিজার্ভেশন, এয়ারলাইন্সের টিকিট সহ সৌদি আরবের ওমরা এজেন্ট কোম্পানির সাথে যোগাযোগের পরামর্শ প্রদান করেন। এনআইটি সেবা ইসির অধীনে রাখার দাবিতে বুধবারের অর্ধদিবস কর্মবিরতি কর্মসূচি স্থগিত করা হয়েছে। ইসির পক্ষ থেকে আশ্বাসের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন অফিসার্স কল্যাণ অ্যাসোসিয়েশন। তবে দ্রুত এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে জানান কল্যাণ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক। জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2023 বাতিল করতে হবে বলেও জানান তিনি। এনআইডি নিয়ে যেহেতু কমিশনের অবস্থান একেবারে ক্লিয়ার যে কমিশনে এনআইডি থাকবে, এটা আলাদা কোনো ডেটাবেস না। এবং সম্মানিত সিনিয়র সচিব স্যার আপনাদের সাথে ইতিমধ্যে বেশ কিছু স্টেটমেন্টে বলেছেন যে এনআইডি কে নির্বাচন কমিশনের বাইরে এটা চিন্তা করছেন না। এটা করলে নির্বাচন ব্যবস্থা ব্যাহত হবে, সাংবিধানিক ক্ষমতা খর্ব হবে। এইসব কারণে তারা বলছেন যে আমরা অব্যাহত যোগাযোগ রেখেছি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এবং আমরা প্রত্যাশা করছি, ওনারা বলছেন তারা প্রত্যাশা করছেন খুব দ্রুত এই বিষয়ে একটা সুরাহা হবে। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্বে থাকা ছাত্রদের উদ্যোগে আরেকটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। নেতৃত্বে থাকছেন সাবেক শিবির নেতা ও জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ বিভিন্ন দাবি নিয়ে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবেন তারা। আক্তার হোসেনের রিপোর্ট।
গত 28শে ফেব্রুয়ারি জুলাই গণ অভ্যুত্থানের অংশীজনদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের আগেই নিজেদের অবস্থান পরিষ্কার করেছিলেন জাতীয় নাগরিক কমিটির দুই আলোচিত নেতা আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত। নতুন প্ল্যাটফর্ম গঠনের কথা আলী আহসান জুনায়েদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। জুনায়েদ জানান, জুলাই গণ অভ্যুত্থানের দাবিগুলো বাস্তবায়ন করতেই এই প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ তাদের। স্পষ্টতই খেয়াল করতেছে যে গণহত্যার বিচারের যে দাবি এবং ফেসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধ করা নিয়ে সকলের মধ্যেই এই জায়গাগুলোতে দাবিটা গৌণ হয়ে আসছে এবং হলো ফোকাস পয়েন্টটা হয়ে গেছে হলো আরও 10টার মধ্যে এটা একটা। শুধুমাত্র এইটাকেই প্রাইম ফোকাসে রেখে কাজ করার জন্য আমরা আর কাউকে দেখতেছি না। সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে জুলাইয়ের এই ইস্যুগুলোকে, এই দাবিগুলোকে সামনে রেখে প্রাইম ফোকাসে রেখে সমস্ত পক্ষকে একত্রিত করে একটা প্ল্যাটফর্ম প্রয়োজন। নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতারা। গণতন্ত্রপ্রণা মানুষ নতুন যে কোনো উদ্যোগকে স্বাগত জানাবে, জনগণ বেছে নেবে কারটা গ্রহণ করবে, কারটা গ্রহণ করবে না। নেতৃত্বের টানাপোড়েনের ক্ষেত্রে তাদের হয়তো আশঙ্কার জায়গা ছিল। জনায়েদ ভাই তার রাজনৈতিক বোঝাপড়া আলাদা থাকতে পারে, তিনি অন্যভাবে ভাবছেন, সে কারণে তিনি তার জায়গা থেকে আহ্বান জানিয়েছেন, সেই জায়গা থেকে তাদের মতন করে তারা রাজনৈতিক উদ্যোগ নিতে পারে। শুধুই প্রেসার গ্রুপ নাকি রাজনৈতিক দল হিসেবে কাজ করবে নতুন প্ল্যাটফর্মটি, তা পরিষ্কার করার কথা বলেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব। আমি মনে করি তাদের উচিত হবে একটি দল যদি করতে চাই সরাসরি আসলে দলের ঘোষণা করা। আমরা মনে করি নতুন নতুন যত রাজনৈতিক দল আসবে তরুণরা কিন্তু রাজনীতি করার সুযোগটা পাবে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্বীকৃতি ও সম্মান, আওয়ামী লীগের বিচার, ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই কাজ করবেন বলে জানান নতুন দলের উদ্যোক্তারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে স্থানীয় সরকার ব্যবস্থার দুর্বলতা ও সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করে স্থানীয় পর্যায়ে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে 6 দফা প্রস্তাবনা দিয়েছে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ফোরামের সমন্বয়কারী ও ওয়েব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী বলেছেন, জাতীয় ও স্থানীয় নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সমঝোতা দরকার। নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্ব বাড়ছে মন্তব্য করে তিনি বলেন, জনপ্রত্যাশার আলোকে সংস্কার করতে হবে, তবে সংস্কারের কথা বলে সময় দীর্ঘায়িত করলে নানা মহলে আশঙ্কা ও উদ্বেগ বাড়বে। এনআরডিএস এর নির্বাহী পরিচালক আব্দুল আউয়াল, ডেমোক্রেসি ওয়াচের প্রোগ্রাম ডিরেক্টর নুরুন নবী যুগল, শিল্ডের নির্বাহী পরিচালক মাহবুব আলম ফিরোজ, সমর রায় সহ অন্যরা এই সময় উপস্থিত ছিলেন। মনে করি যে মূল প্লেয়ার হচ্ছে যে রাজনৈতিক দলগুলো। সরকারের রাজনৈতিক দলের সাথে সমঝোতার প্রেক্ষিতে কোন নির্বাচন আগে হওয়া উচিত সেটি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। মূল পক্ষই তো এখন দেশের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি সকল রাজনৈতিক দল। তো রাজনৈতিক দলের সাথে একটা সমঝোতার ভিত্তিতে, আলোচনার ভিত্তিতেই কোন নির্বাচন আগে হবে সেটি ঠিক করা উচিত বলে আমরা মনে করি। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর আরো যা থাকছে। যুক্তরাষ্ট্রের কেনেডি হত্যাকাণ্ড নিয়ে গোপন নথি প্রকাশ করবে ট্রাম্প প্রশাসন, মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে ট্রাম্পের মন্তব্য। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ডের 80 পৃষ্ঠার গোপন নথি জনসম্মুখে প্রকাশ করা হবে। ওয়াশিংটনের দ্য কেনেডি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেন, এটির জন্য লোকজন দশকের পর দশক অপেক্ষা করে আছেন। এটি খুবই কৌতূহল সৃষ্টি করেছে। 1963 সালের 22শে নভেম্বর টেক্সাসের ডালাসে বহুল আলোচিত ও রহস্য ঘেরা এই হত্যাকাণ্ড ঘটে। এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র দামাল। স্বাধীন বাংলা ফুটবল দলকে ঘিরে দামালের গল্প লিখেছেন জনপ্রিয় শিশু সাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। সিনেমাটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি। অভিনয় করেছেন সিয়াম, মিম, শরীফুল রাজ, ইন্তেখাব দিনার সহ অনেকে। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে চলচ্চিত্রটি উপভোগ করতে পারবেন দর্শকরা।
নিটোল টাটা বিশেষ সংবাদ। আন্তর্জাতিক সাফল্য, ইংলিশ চ্যানেল অতিক্রমের রেকর্ড আর 1985-এর সাফ গেমসে 5 স্বর্ণসহ 7 পদক জিতে রেকর্ড গড়া মোশাররফ হোসেন খান এক উজ্জ্বলতম তারকা। স্বাধীনতা পদকে ভূষিত 73 বছর বয়সী এই সাঁতারু সপরিবারে যুক্তরাষ্ট্র প্রবাসী। জন্মভূমি থেকে দূরে থাকলেও তার ভালোবাসা, আবেগ দেশ আর সাঁতারকে ঘিরে। সংক্ষিপ্ত ছুটিতে দেশে বেড়াতে এসে শুনিয়েছেন সাঁতার নিয়ে তার স্বপ্নের কথা। আদিল আহমেদ শানের রিপোর্ট। 70, 80 ও 90 দশকে দেশ বিদেশের সুইমিং পুল থেকে অজস্র সাফল্য আর পদক জেতা সাঁতারু মোশাররফ হোসেন খান বর্তমান প্রজন্মের কাছে অপরিচিত এক নাম। 1985-তে ঢাকার সাফ গেমসে সুইমিং পুলে ঝড় তোলা মুন্সিগঞ্জে জন্ম নেয়া মোশাররফ এখন সাঁতারের মাঝে নিজের স্বর্ণালী তারুণ্যকে খুঁজে ফেরেন। 1985-তে সাফ গেমসে রেকর্ড 5 স্বর্ণসহ 7টি পদক তাকে এনে দিয়েছে গেমসের সেরা ক্রীড়াবিদের সম্মান। সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পদক এসছে সেই অবদানের স্বীকৃতি হিসেবে। সাফ গেমসের ইতিহাসে এক আসরে মোশাররফের 7 পদক জেতার রেকর্ড 47 বছরেও ভাঙতে পারেনি কেউ। এটা সম্ভাবনা কম আছে, বাংলাদেশের যে খেলোয়াড় আছে না, কেউ এই পর্যন্ত কোনো খেলা থেকে 2টার বেশি পায়নি। 1986-87-তে তৃতীয় বাংলাদেশি হিসেবে ইংলিশ চ্যানেল জয় করার কৃতিত্ব দেখান মোশাররফ। ব্রজেন দাস ও আব্দুল মালেক স্বাধীনতা পূর্ব সময়ে ইংলিশ চ্যানেল অতিক্রম করার রেকর্ড গড়েছিলেন। ইংলিশ চ্যানেল মানুষের একটা ড্রিম থাকে ছাত্রদের যে একসময় ইংলিশ চ্যানেল ক্রস করা যায় কিনা। এত সাফল্যের পরও এশিয়ান গেমস এবং অলিম্পিক্সের মতো বনেদি আসরে সফল না হওয়ার হতাশাও আছে তার। আমি 72 থেকে 88 পর্যন্ত আমি 96 ইভেন্ট করেছি। সাঁতারের উন্নতির জন্য ঘরোয়া আসরের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিত অংশগ্রহণের তাগিদ বাংলাদেশের সাঁতার কিংবদন্তির। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে কৃষি সংবাদ। হাওর রক্ষা বাঁধের কাজের নির্ধারিত সময় শেষ হলেও এখনও শেষ হয়নি শতভাগ কাজ। এতে দুশ্চিন্তায় রয়ে গেছে হাওর পাড়ের লক্ষাধিক কৃষক পরিবারের। এছাড়াও বালু দিয়ে বাঁধ নির্মাণের অভিযোগও রয়েছে। সুনামগঞ্জ সংবাদদাতার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। সুনামগঞ্জের 12 উপজেলায় এবছর 2,23,502 হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। এসব ফসল অকাল বন্যার কবল থেকে রক্ষার জন্য 127 কোটি টাকা ব্যয়ে 687টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে অস্থায়ী বাঁধ নির্মাণ হচ্ছে। নির্দেশনা অনুযায়ী 15 ডিসেম্বর কাজ শুরু করে 28 ফেব্রুয়ারির মধ্যে এসব অস্থায়ী বাঁধের কাজ শেষ করার কথা। কাজটা পর্যন্ত শেষ হয়েছে না, অন্তত আর 15-20 দিন যাইব কাজ শেষ করতে। দুবলা লাগানো হয়েছে না, রাস্তা মিল হয়েছে না, মাটিটা দিলে সবচেয়ে সুন্দর শক্ত হবে। কাজ বাকি রয়েছে, বহুত কাজ বাকি রয়েছে। বালু মাটি তো এটা লেদার দিয়ে মাটি তুলছে কাঙ্ক, এটা বাদ দিয়েছে, বাদ দিয়ে জ্বালা সাপটা মাটি আছে। এই মাটিগুলা থাকবে না, কিন্তু তারা মাটি না দিয়া তারা বালু দিতেছে। কিন্তু যেভাবে দেখা যাইতেছে এইভাবে পানি টিকা সম্ভব না, কেন এখানে নদী আর দিল আউর, কিন্তু দুই পাশের পানি ধাক্কা দিলে রাস্তা এটা পানিটা টিসকিবে না। সংশ্লিষ্টরা জানান ইতোমধ্যেই ফসল রক্ষার বাঁধের 90% কাজ শেষ হয়েছে। অগ্রগতি 90% এবং আমাদের যে ক্লোজগুলো রয়েছে তার গড় অগ্রগতি, মাটি ফলানোর গড় অগ্রগতি 95%। কোথাও কোথাও হয়তো এর চেয়ে কম বেশি হতে পারে, তবে আমরা এগুলো অবজারভেশন করছি। যদি কোথাও কোনো সমস্যা দেখা দেয় বা কোনো লেগিংস থাকে, সেগুলো আমরা আগামী যে 10 দিনের জন্য আমরা সময়বর্ধিতকরণের আবেদন করেছি, এর ভিতরে আশা করি এগুলো শেষ করে দেব। বোরো উৎপাদনের প্রধান জেলা সুনামগঞ্জের প্রায় 4000 কোটি টাকার ধান রক্ষায় সংশ্লিষ্টরা আন্তরিকতা বাড়াবেন, এমনটি প্রত্যাশা জেলার সকল কৃষক পরিবারের। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। সাম্প্রতিক অগ্নিকাণ্ডে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শেরপুরের ঝিনাইগাতির শালবনের জীববৈচিত্র্য। ক্ষয়ক্ষতি নিরূপণ সহ বনের উদ্ভিদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে করণীয় নির্ধারণে কাজ করছে 5 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি। তবে প্রতি বছর এমন অগ্নিকাণ্ডে উদ্বেগ জানিয়ে প্রকৃত কারণ অনুসন্ধানের তাগিদ দিয়েছেন পরিবেশবাদী সহ স্থানীয়রা। শেরপুর প্রতিনিধি হাকিম বাবুলের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট।
শেরপুরের ঝিনাইগাতি উপজেলার রাংটিয়া রেঞ্জের বনভূমির আয়তন প্রায় ৯,০০০ হেক্টর। বনভূমিতে শাল, গজারি সহ বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবং বন্য হাতি, বানর, পাখি সহ রয়েছে জীববৈচিত্র্যের সমাহার। সাম্প্রতিক অগ্নিকাণ্ডের সংকটে পড়েছে প্রায় ৫ একর বনভূমির উদ্ভিদ ও জীববৈচিত্র্য। আধুনিক অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বনের পরিবেশ ও প্রতিবেশ। অনেকে কৌতূহলবশত আগুন দেয়, আবার অনেকে টিকটক করে, ফেসবুকে লাইভ করে, এই সময়ও কৌতূহলবশত আগুন দেয়। বিভিন্ন জীব জানোয়ার আছে, এগুলা এখানে থাকবো না, চলে যাব। পাহাড় না থাকলে তখন আমাদের পাবলিকেরও ক্ষতি। শালবনের জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের লোকবল বৃদ্ধি ও আধুনিক অগ্নি নির্বাপক ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন পরিবেশবাদী সহ সংশ্লিষ্টরা। সিগারেট খেয়ে ফেলে দিল, সেখানে হয়তো পর্যটকও আসে, যারা ভ্রমণ বিলাসী তারাও আসে, ভুল করে এই কাজটা করে। এই বিষয়ে তাদেরকে সচেতন করলে অবশ্যই এর থেকে একটা আমরা ভালো রেজাল্ট পাবো, জীববৈচিত্র্য রক্ষা পাবে। শালবনের প্রাণ প্রকৃতি রক্ষায় কমিটি গঠন সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে ময়মনসিংহ বন বিভাগ। পথচারী অথবা কৃষক, শ্রমিক, পর্যটক অথবা সিগারেট ধরাইতে গিয়া তারা দিয়াশলায় অসাবধানতাবশত ডিয়াশলাটা জ্বলন্ত অবস্থায় হয়তো পাতার উপরে নিক্ষেপ করে, এমত অবস্থায় এরকমের ঘটনা ঘটে। পর্যটক সহ স্থানীয়দের অসচেতনতার পাশাপাশি বনদস্যুদের অপতৎপরতায় অগ্নিকাণ্ডে প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হয় শালবনের উদ্ভিদ ও জীববৈচিত্র্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি পরিবেশবিদদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে ৫,২১০ পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে ৩৯৮টি কোম্পানি, ৪৫১ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে ৫৩ কোটি ৯৮ লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে ১৮৬টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে রয়েছে খেলার খবর। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। ট্রাম্পকে জানিয়ে গাজায় ইসরায়েলের বিমান হামলায় নারী, শিশু সহ ৪ শতাধিক ফিলিস্তিনি নিহত, জাতিসংঘ সহ বিশ্ব নেতাদের নিন্দা। যমুনা নদীর উপর দেশের দীর্ঘতম স্বতন্ত্র রেলওয়ে সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন, মাত্র ৩ মিনিটে নদী পার হওয়ার দিন শুরু। শেখ হাসিনা সহ পরিবারের ব্যাংকে থাকা ১,০০০ কোটি টাকা জব্দ, অর্থ পাচারের অভিযোগে নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। বরগুনায় ধর্ষণের শিকার শিশুকে নিরাপত্তা দিতে হাইকোর্টের নির্দেশ, মাগুরার ঘটনায় মৃত শিশুর বড় বোনকে সুরক্ষা দেওয়ার আদেশ। সব মিলিয়ে দেশের অর্থনীতির উন্নতি হয়েছে বলে অর্থ উপদেষ্টার মন্তব্য, এলডিসি থেকে উত্তরণ হলে দেশের গৌরব বাড়বে আশা। এবং জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বে থাকা ছাত্রদের আরেকটি রাজনৈতিক দল আসছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ বিভিন্ন দাবিতে কাজ করার ঘোষণা। এরই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।